আমি আমার স্বামীকে হত্যা করতে চাই, আর যত তাড়াতাড়ি সেটা করা সম্ভব আমি করব। প্রিয়ার কথায় তার দিকে মুখ তুলে তাকালো সুহা। তুমি কেন স্পর্শকে হত্যা করতে চাও? সে খুব ভালোবাসে তোমাকে এবং খুব ভালো মানুষ সে। সুহার কথা তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে প্রিয়া। ভালো মানুষ সে? বদ্ধ ফ্ল্যাটের মাঝে যে অত্যাচার সে আমার উপর করে সেটা কি তোমরা দেখো? প্রিয়া দেখো, তুমি বাচ্চা একটা মেয়ে, সাধারণ একটা জিনিসকে অনেক বড় করে দেখো তুমি। এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও। বাচ্চা মেয়ে? আমি যদি বাচ্চাই হয়ে থাকি তাহলে আমার চেয়ে বয়সে 12 বছরের বড় হয়েও সে কিভাবে আমাকে বিয়ে করলো? স্পষ্টত বলেছে ও বাধ্য হয়ে তোমাকে বিয়ে করছে। যদি বাধ্য হয়ে বিয়ে করে থাকে তাহলে প্রতি রাতে স্বামীর অধিকার ফলাতে আসেই কেন? সুয়া চুপ হয়ে যায়। এই ব্যাপারে প্রিয়াকে কি বলা যায় তা জানা নেই তার। এটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত ব্যাপার, তাই সেখানে কথা বলার অধিকার সুহার নেই। তাহলে তুমি ঠিক করে নিয়েছো স্পর্শকে তুমি খুন করবে? হ্যাঁ। যখন তোমাকে পুলিশ ধরে নেবে তখন কি করবে? কেউ বুঝবে না এটা খুন। যদি আমি পুলিশকে বলে দেই তো? তুমি বলবে না। কেন বলবো না? যতই হোক তোমার সাথে আমার পরিচয় স্পর্শের মাধ্যমে। আমি তার বন্ধু। আমি তো বলেও দিতে পারি। আমি জানি তুমি বলবে না। এইটুকু বিশ্বাস আছে আমার প্রতি তোমার? সুহার কথা বলেই উঠে দাঁড়ালো সে। অনেক হয়েছে, স্পর্শকে আর সহ্য করা যাচ্ছে না। সব কিছু থেকে মুক্তি পাওয়ার সময় হয়ে গেছে। বেডরুমের ভেতর যেতেই বড় করে টাঙানো স্পর্শ করা নিজের বিয়ের ছবি দেখল প্রিয়া। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে আলমারির দিকে এগিয়ে গেল সে। কিছুটা টাকা নিয়ে মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এলো। কোথায় যাচ্ছ? এমনিতে এমনিতে তো তাকে মারতে পারবো না। কিছু তো চাই তাকে মারার জন্য। তো তাকে মারার জন্য অস্ত্র কিনতে যাচ্ছ? কিছুটা তেমনই ধরে নাও। অস্ত্রের মাধ্যমে স্পর্শকে খুন করলে তুমি ফেঁসে যেতে পারো। বিষ তো দিতেই পারি, তাই না? আর এক মুহূর্ত দাঁড়ালো না, ঘরে দাঁড়ালো না প্রিয়া। সদর দরজা দিয়ে বেরিয়ে লিফটে উঠে গেল। 14 তলা থেকে নিচে নামছে সে। নিচে নামতে দেখা হয়ে গেল স্পর্শের সাথে। কোথায় যাচ্ছ তুমি? প্রিয়া বিন্দুমাত্র চমকালো না। খুবই আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, দোকানে। কেন? কিছু লাগবে আমাকে বলতে পারতে। কিভাবে বলতাম? ফোন ছিল আমার কাছে। অনেক আগেই তো ফোন নিয়ে নিয়েছেন আমার কাছ থেকে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। কি করবো বলো? নিজের বউকে তো আর পরকীয় করার জন্য ছেড়ে দিতে পারি না আমি। প্রিয়া আর কিছু বলল না। স্পর্শের প্রতি অরুচি এসে যাচ্ছে তার। স্পর্শকে পাশ কাটিয়ে যেতেই স্পর্শ লিফটে উঠে গেল। প্রিয়া কিছুটা সামনে একটা শপে ঢুকলো। আপনার কাছে ইঁদুর মারার বিষ আছে? হ্যাঁ আছে। কতটা কার্যকরী? অনেকটা। অনেকে এটা ওষুধ হিসাবে ব্যবহার করে। আপনি নিঃসন্দেহে কিনতে পারেন। এটি কতটা বিষাক্ত? মানুষ কি মারা যেতে পারে এতে? দোকানি ভুরু কুঁচকে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া বোকা বনে গেল। ও বুঝতে পেরেছে এভাবে কথাটা বলা ওর উচিত হয়নি। আরে আপনি স্পর্শ ভাইয়ের বউ না? প্রিয়া কোনো মতে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। দোকানি কুঁচকে যাওয়া ভ্রু সোজা করে হলো। ইঁদুরের বিষ দিয়ে কী করবেন ভাবি? আজকাল কি এত উপরে ইঁদুর থাকে? কি আর করার, ইঁদুরের যন্ত্রণায় আর বাঁচা গেল না। আপনারা যেন কয়তলায় থাকেন? 14 তলায়। কি বলেন? এত উপরে ইঁদুর আছে? আচ্ছা, আমি একটা ভালো ওষুধ দিচ্ছি। আমিও ব্যবহার করি। ইঁদুরের যা উৎপাত, গত মাসে 4টা শার্ট কিনেছি, 3টায় ইঁদুর কেটে ফেলেছি। প্রিয়া ভদ্রলোকের কথায় বিরক্ত হতে শুরু করলো। ভদ্রলোক বোধহয় বেশি কথা বলেন। তবে প্রিয়ার ইচ্ছে করছে না তার সাথে কথা বলতে। তাছাড়া এখান থেকে বিষ কিনলে তার ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। আমার একটা জরুরি কাজ পড়ে আছে, আমি আসছি। হ্যাঁ, ওই ওষুধটাই নিয়ে যান। না না, লাগবে না। আমি আসলে টাকাটা আনতে ভুলে গেছি, পরে এসে নিয়ে যাব। আরে আপনি হলেন স্পর্শ ভাইয়ের বউ, ভাইয়ের সাথে কি আমাদের টাকার সম্পর্ক নাকি? নিয়ে যান। না না, ঠিক আছে, আমি পরে আসবো। দোকানি আর কিছু বলতে না দিয়ে দোকান থেকে বেরিয়ে এলো প্রিয়া। ওইখান থেকে বিষ কিনলে নিঘাত ফেসে যাবে। কোনোভাবে স্পর্শকে মেরে রাজীবের সাথে চলে যেতে হবে। আবার এমন ব্যবস্থা করতে হবে যেন কাউকে না চেনে। প্রিয়া কিছুটা সামনের দোকানে যেতে চাইলো, কিন্তু সেখানেই দেখা গেল কালো মুখোশধারী সেই লোকটা, অর্থাৎ তার ঘোরাঘুরটি এই অবধি সীমাবদ্ধ। এইটুকুর বাইরে স্পর্শ তাকে যেতে দিবে না। তোর বউ তোকে খুন করার জন্য বিষ কিনতে গেছে, তাই নাকি? তার দোকানে গিয়ে কি বলবে? আমি আমার স্বামীকে হত্যা করতে চাই, কোনো বিষ ভালো হবে? সুহা হেসে ফেলল। ওর হাসি দেখে কিছুটা বিরক্ত হলো স্পর্শ। হাসছিস কেন? না এমনি। তোর স্বামী আসেনি সাথে? না, হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় আসতে পারিনি। ও, তুই বস, খেয়ে যাবি কিন্তু। তোর বউ না আবার তোর বদলে আমাকে বিষ খাইয়ে দেয়। চিন্তা করিস না, ও কোথাও বিষ পাবে না। তোকে খাওয়াবে কি? কেন পাবে না? ও সব কিছু আমার নখদর্পণে, আমার ইচ্ছে ছাড়া এক পাও নড়তে পারে না সে। তুই কিন্তু বেশি করছিস। বাচ্চা মেয়েকে এভাবে আটকে রাখছিস কেন? বাচ্চা মেয়ে? বাচ্চা হলে আবার স্বামী থাকতে অন্য পুরুষের সাথে সম্পর্কে যায় কিভাবে? বিয়ের আগে ছিল সে সম্পর্ক। বিয়ের পরেও সে বেশ কয়েকবার ওই ছেলেটার সাথে যোগাযোগ করেছে। সুহা, তুই তো জানিস আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ওকে কিভাবে আমি অন্য কারো হাতে তুলে দেব? কিন্তু তুই তো বিয়ের জন্য রাজি ছিলি না, কারণ বয়সে ওর থেকে তুই 12 বছরের বড়। যেখানে তোর বয়স 27, সেখানে ওর বয়স মাত্র 15।
হ্যাঁ, করতে চাইনি বিয়ে, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তখন মনে করছিলাম এটুকু মেয়ের সাথে সম্পর্ক সম্ভব না, কিন্তু পরে বুঝতে পারছি ও ছাড়া অন্য কাউকে কল্পনা করা আমার পক্ষে দুঃসাধ্য। কি এমন আছে ওর মধ্যে জানি না, শুধু জানি ওকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। ও যদি অন্য কাউকে ভালো না বেসে শুধু আমাকে ভালোবাসতো, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত সুহা? ওর দিকটা একবার ভাব। ও কিভাবে এত সহজে নিজের থেকে বয়সে এত বড় একজন মানুষের সাথে মানিয়ে নেবে? এত সহজে 7 মাস হতে চললো আমাদের বিয়ের, কিন্তু ও যেন আমাকে মানতেই চায় না। অবশ্যই এমন হতো না, ও ঠিকই আমাকে মেনে নিত। ওই রাজীব নাকি না থাকলে সব ঠিক হতো। তুই বল, আমাকে কি বাজে দেখতে? আমি বুঝলাম না এইটুকু একটা মেয়ে কিভাবে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যেতে পারে। অতিরিক্ত পাক না চিনিস, ও হলো সেই ধরনের মেয়ে। এখন আর নাক টিপলে দুধ পড়ে, আর নাকি আবার 2 বছরের প্রেম, পড়াশোনাটা অবধি ঠিক মতো করতে চায় না। সামনের মাসে তো ওর জন্মদিন, এমন কিছু কর যাতে ও ইমপ্রেস হয়। ষোড়শী মেয়েদের আবেগ কিন্তু বেশি হয়। তোর কি মনে হয় সে চেষ্টা আমি করিনি? এইবার তেমন কিছু করব, তবে ভিন্ন রকম। তোর এইবারের জন্মদিনে তার প্রেমিক কাটাগলা উপহার দিব আমি তোকে। সুয়া চমকে উঠল। এটা কি বলছিস তুই? কাউকে মেরে ফেলাটা ছেলে খেলা নয়। তাছাড়া এমন কিছু করলে আরও বেশি ভয় পাবে ও তোকে। পাক, আমি চাই ও আমাকে বেশি ভয় পাক। ভালোবাসা দিয়ে যদি আমি ওকে আটকাতে না পারি, তাহলে ভয় দেখিয়ে না হয় আটকাবো। আইনি ঝামেলায় ফেসে যাবি। তুই আমাকে এত কাচ্চা খিলাড়ি মনে করিস? যা, তোর সামনেই আমি আমার বউয়ের প্রেমিককে খুন করব। তখন দেখিস আমি ফেসে যাই কিনা। রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছে। শুয়া খেয়ে গেলে বেশ ভালো লাগতো ওর। তোমাকে কে রান্না শিখেছে বলো তো? আমারটা আমি শিখেছি। সৎ মায়ের কাছে বড় হলে যা হয় আর কি। তার সাথে না থাকলে রাজীবের সাথেও তোমার সম্পর্ক হতো না। আপনি সব যেন আমাকে কেন ছেড়ে দিচ্ছেন না বলুন তো? আপনি তো আরও ভালো মেয়ে পাবেন। কেন ছাড়বো? আমার একজনের সাথে সম্পর্ক আছে জানা সত্ত্বেও আপনি কেন আমাকে নিজের কাছে রেখেছেন? স্পর্শ প্লেটটা দূরে ছুঁড়ে ফেললো। এতে অবশ্য কোনো ভাবান্তর হলো না পিয়ার। সে চুপচাপ সব পরিষ্কার করতে শুরু করলো। নাক টিপলে দুধ পড়ে, আর এখন কিনা সে প্রেম করে বেড়াচ্ছে। নাক টিপলে দুধ পড়ে, তাও তো স্বামীর অধিকার ঠিকই আদায় করে নেন। রাতে একবার মনে পড়ে না মেয়েটা আপনার 12 বছরের ছোট, মাত্র 15 বছরই বাচ্চা একটা মেয়ে। কথা বলতে শিখছো না খুব? শিখতে হয়, দুনিয়াতে টিকে থাকতে হলে সঠিক কথা বলা শিখতে হয়, তাই নাকি? তা কে শেখালো তোমাকে এই মহান বাক্য? রাজীব? হ্যাঁ, এই রাজীবকে তো আমি কি করবেন? তাকে খুন করব আমি? প্রিয়া চমকে উঠল, স্পর্শের দিকে তাকালো। স্পর্শ একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার গিয়ে বসে পড়ল। রাজীবের জন্য ও যতটা চিন্তা করে, তার 1 ভাগ কখনো স্পর্শের জন্য চিন্তা করে না। সব কিছু ছাপিয়ে স্পর্শ সিদ্ধান্ত নিল 7 মাসে যা করেনি আজ সেটা করবে। প্রিয়ার সাথে সরাসরি কথা বলবে। শুভ্রা রানী, এখানে এসো। প্রিয়া স্পর্শের দিকে তাকালো। ওর মায়ের পর স্পর্শে শুধু ওকে শুভ্রা নামে ডাকে। স্পর্শ শুভ্রার সাথে যোগ করে রানী। স্পর্শের রাজ্যের রানী সেই। ব্যাপারটা অবশ্য মন্দ লাগে না প্রিয়ার। সে চুপচাপ স্পর্শের পাশে এসে বলল, তুমি রাজীবকে ভালোবাসো? প্রিয়া হ্যাঁ বোধক মাথা নাড়ালো। স্পর্শ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রাগটা নিয়ন্ত্রণ করলো। কেন ভালোবাসা তাকে? সে কি দেখতে আমার চেয়ে ফর্সা? না। আমার চেয়ে লম্বা? না। তার স্বাস্থ্য কি আমার চেয়ে ভালো? আপনি তার সাথে নিজের এভাবে তুলনা এভাবে করছেন কেন? না, সে দেখতে আপনার চেয়ে ভালো নয়, কিন্তু তাও আমি তাকে ভালোবাসি। কেন ভালোবাসো? তোমার বয়সী মেয়েরা তো এখন বাহ্যিক সৌন্দর্য থেকে প্রেমে পড়ে। কতটুকু জানেন আপনি আমাদের সম্পর্কে? আমাদের মধ্যে কখনো প্রেমের সম্পর্ক ছিল না, কিন্তু আমি তাকে ভালোবাসি। আপনার সাথে আমি আছি 7 মাস। মনে করতে পারেন এক রাতের জন্য আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু তার সাথে আমি 2 বছর ছিলাম। সে কখনো আমার হাতটাও ধরে হাঁটেনি। এমনকি আমি যদি না চাইতাম, সে বিয়ের পরও আমার হাত ধরতে চাইতো না। আর আপনি কখনো আমার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেছেন? মানে সিরিয়াসলি যা খুশি বলে যাবে, বিয়ে করবে, আর তোমাকে টাচ অবধি করবে না? এটা কখনো সম্ভব? অবশ্যই সম্ভব। সবাই তো আর আপনার মতো না। তাহলে সে তোমাকে বিয়ে করবে কেন? কারণ সে আমাকে ভালোবাসে। আমাদের মধ্যে কখনো সম্পর্ক ছিল না, তাও আমি জানি সে আমাকে ভালোবাসে। তাই নাকি? এত বিশ্বাস করে থাকে? হ্যাঁ, মা মারা যায় 5 বছর বয়সে। এর 40 দিন পরে বাবা বিয়ে করেন। ওই মহিলার 8 বছর বয়সী একটা মেয়ে ছিল। দুজনে মিলে অত্যাচার করতো আমার ওপর। কখনো কাউকে বলার সাহস পেতাম না। নিজের বাবা আমাকে বুঝতেন না। আমাকে প্রথমবার বুঝেছিল রাজীব। মানসিক শক্তির সন্ধান প্রথমে তার কাছে পাই। সে আমাকে শিখিয়েছিল কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়। বিশ্বাস করুন, তার সাথে আমার ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু বড় হওয়ার সাথে সাথে ছেলে বলতে আমার সঙ্গী শুধু সেই ছিল। কখন তাকে ভালো লাগলো নিজেও জানতাম না। কখনো বুঝিনি, সে বুঝেছিল কিন্তু কখনো আমাকে বলেনি। জানেন কখন বুঝলাম তাকে ভালোবাসি? আমার বিয়ের আগে, যখন
এসে সে বলেছিল সে আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া থাকতে পারবে না। তার চোখের পানি সহ্য করতে পারছিলাম না। সে বলেছিল এটাই ভালোবাসা। পালিয়ে যেতে চেয়েছিল তার সাথে। কিন্তু তার আগে বড় বোন মানে আমার সৎ মায়ের সেই আগের ঘরের মেয়ে ধরে ফেলে। আর আপনার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। আপনি সব জেনে ফোন নিয়ে নিলেন। জানেন ওই ফোনটা আমাকে সেই দিয়েছিল তার সাথে কথা বলার জন্য। বলতাম কোনটা, কিন্তু তখন বুঝিনি সে আমাকে দিয়েছিল সেটা। চুপ করো শুভ্রানী, আমার সহ্য হয় না তোমার মুখে অন্য পুরুষের কথা। যাও ঘুমিয়ে পড়ো। তোমাকে আমি সারা জীবন আমার করে রাখবো, কাউকে দেবো না, কক্ষো না। পিয়া কিছু না বলে চুপচাপ উঠে বিছানায় চলে গেল। বিছানা গোছানো শেষ হতে স্পর্শ ঘরে ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়ল। তুমি বলেছিলে না বিয়ের পর থেকে কোনো রাত আমি তোমাকে ছাড় দিয়েছি? যাও, আজ দিলাম। ঘুমাও তবে, শুধু আজকের রাতটা। এরপর যদি কখনো এই কথাটা জিজ্ঞাসা করো, তাহলে আমি উত্তর দিব মঙ্গলবার রাতে আমি তোমার সাথে কিছুই করিনি। প্রিয়া অবাক দৃষ্টিতে তাকালো স্পর্শের দিকে। এই ছেলেটার ঠিক কী বলা উচিত তার জানা নেই ওর। চুপচাপ স্পর্শের পাশে শুয়ে পড়ল। আপনি কি জানেন আমার চেয়ে সুন্দরী মেয়ে আপনি বিয়ে করতে পারবেন? জানি, তবে ইচ্ছে নেই। আর যার জন্য তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো না সে কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ তুমি একজন বিবাহিত। 1 বছর তুমি অন্য পুরুষের সাথে রাত কাটিয়েছো, 7 মাস। যাই হোক, কোনো পার্থক্য নেই। সে আমাকে বিনা বাক্যে মেনে নেবে, আমি জানি। ভুল জানো তুমি। তাছাড়া এমনিতে আমি বেঁচে থাকতে তুমি তার কাছে যেতে পারবে না। শুনলাম আজ নাকি তুমি আসলাম ভাইয়ের দোকান থেকে বিষ কিনতে গিয়েছিলে। তো ইঁদুর মারার বিষ কেন কিনতে গিয়েছিলে বলো তো? আমি কি ইঁদুর মরার জন্য অন্তত ভালো একটা বিষ কিনতে? প্রিয়া চমকে গেল। স্পর্শের এই কথা জানার নয়, তবে ওই দোকানই সেটা স্পর্শকে জানিয়ে দিছে। প্রিয়া এই চমকানো চোখ এড়ালেন না স্পর্শের। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, শুভ্রারানী বাতিটা বন্ধ করে দাও, চোখে লাগছে খুব। প্রিয়া আর কিছু না বলে বাতিটা বন্ধ করে আবার স্পর্শের পাশে শুয়ে পড়ল। স্পর্শ অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে নিল। প্রিয়া একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আজ অনেক দিন পর শান্তিতে ঘুমাবে সে। তবে শুয়ে পড়তে বুঝতে পারলো তার ঘুম হচ্ছে না, কিছুটা অস্বস্তি হচ্ছে। কিছুতেই সে ঘুমিয়ে আরাম পাচ্ছে না। পাশ বালিশটা পেলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা নিয়ে স্পর্শ ঘুমিয়ে গেছে। ড্রিম লাইটে হালকা লাল রঙের আলোতে প্রিয়া একবার স্পর্শের দিকে তাকালো। কি মিষ্টি চেহারা স্পর্শের। ও মানতে বাধ্য, স্পর্শের চেয়ে মায়াবী মুখের পুরুষের অধিকারী পুরুষ আজ অবধি দেখেনি সে। কিন্তু এই মায়াবী মুখ দেখেও স্পর্শের প্রতি মায়া আসে না তার। কি অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। আজ সময় আছে। আজ যদি সে স্পর্শকে মেরে ফেলে, তাহলে তো সারা জীবনের মতো রাজীবকে পেয়ে যাবে। প্রিয়া চুপচাপ উঠে রান্নাঘরে দিকে এগিয়ে গেল। তরকারি কাটার ছুরিটা হাতে নিয়ে এগিয়ে চলল স্পর্শের দিকে। স্পর্শ একেবারে সামনে দাঁড়িয়ে শুকনো ঢোক গিলল প্রিয়া। স্পর্শকে মেরে ফেলার মতো সাহস পাচ্ছে না সে। প্রিয়া আসলেই বুঝতে পারছে না একজন মানুষ খুন করা আসলে খুব কঠিন ব্যাপার। ছুরি ধরা আর সাথে সাথে গলায় চালিয়ে দেওয়া শুধুমাত্র গল্প উপন্যাসে সম্ভব। প্রিয়া ভাবনার মাঝে স্পর্শ বলে উঠল, কি সাহস হাওয়া হয়ে গেল? মারতে পারছো না? আরও পারবে না। এই ছুরি দিয়ে তো ঠিকমতো সবজি কাটা যায় না, মানুষের গলা কীভাবেও কাটবে। ভালো একটা ছুরি এনে দেবো, তখন না হয় কেটো। ছুরিটা প্রিয়ার হাত থেকে নিয়ে টেবিলে রেখে দিলে স্পর্শ। জোর করে প্রিয়াকে টেনে নিল নিজের বুকে। চুপচাপ ঘুমা এখন। আমাকে কেউ জড়িয়ে ধরে রাখলে আমি ঘুমাতে পারি না। শিখতে হবে। 7 মাস হয়ে গেল, এখনও যদি না শেখো তাহলে কীভাবে? প্রিয়া আর কিছু বলল না। ঘুমে চোখ বন্ধ হয়ে এসেছে। সে যতই বলুক, কেউ ধরলে তার ঘুম আসে না। কিন্তু এই 7 মাসে স্পর্শ তার স্বভাব সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। স্পর্শর বুকে না শুলে এখন তার ঘুম হয় না। খুব ভয়ানক অভ্যাস, খুব দ্রুত পরিবর্তন করতে হবে। তোমার সমস্যা কি? স্কুলে যেতে চাও না কেন? গিয়ে কি করব? বিয়েই তো হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে মানে? মানুষ বিয়ের পর লেখাপড়ার সুযোগ পায় না, আর তুমি পেয়েও পড়তে চাও না? ওঠো, চুপচাপ তৈরি হও। আমার বউ অশিক্ষিত হলে চলবে না। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন আমি সবার সামনে বলতে পারি তুমি আমার স্ত্রী। আর যদি না করি তাহলে আপনি আমাকে ছেড়ে দিবেন? সেই আশা নিয়ে বসে থাকো। তোমাকে আমি ছাড়ছি না। দরকার পড়লে সারা জীবন আমি তোমাকে এই ফ্ল্যাটে বন্দি করে রেখে দেবো। কিসের আশায় এমন করছেন আপনি? কি এমন আছে আমার মধ্যে? আমি খুব সাধারণ একটা মেয়ে, ছেড়ে দিন আমাকে। কিসের আশা শুনতে চাও? হ্যাঁ, শুনতে চাই। তোমার মতো মেয়ে আমার পায়ে নখের যোগ্য নয়। তারপরও আমি শুধু তোমাতেই মত্ত থাকি, তাই তোমাকে রেখেছি। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমি যতই আমাকে এটা বলুন না কেন যে আমি জানি আপনি আমার কাছে কিছু লুকাচ্ছেন। তুমি খুব বুদ্ধিমতী শুভ্রা রানী। বেশ, তুমি যখন বুঝে গেছো তাহলে আমি তোমাকে সব বলবো। কিন্তু আমার 2টা শর্ত রয়েছে। কি সত্য? প্রথমত, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। আর দ্বিতীয়ত, তুমি ঠিকমতো লেখাপড়া করবে। প্রথম শর্তে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি তোমাকে কারণটাও জানাবো না। কেন এমন করছেন আপনি? আমাকে আপনি বন্দি করে রাখলে ঠিক আমি একদিন আপনাকে খুন করে পালিয়ে যাব।
তোমার কি আমাকে রাস্তার ফেলনা মনে হয় শুভ্রা? তোমার ভাগ্য ভালো আমি তোমাকে ভালোবাসি, নইলে তোমার এই কথাগুলোর জন্য আমি তোমার কি অবস্থা করতাম তা তুমি চিন্তাও করতে পারো না। তুমি এক কাজ করো, আমাকে মেরে ফেলো। এই জীবন থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি তোমার জন্য কষ্টদায়ক, আবার নিজের জন্যও কষ্টদায়ক। সবচেয়ে ভালো তুমি আমাকে মেরেই ফেলো। আমি নিজেই মরে যেতে চাই, কিন্তু মরতে পারি না কেন জানো? যদি কেউ পরকালে তোমায় দাবি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আমি সেটা সহ্য করতে পারবো না। তাই আমি মরার আগে তোমাকে নিয়েই মরবো শুভ্রা। আর তোমাকে মারতে যদি আমার হাত কাঁপে, তো আমি তোমার ওই প্রেমিক রাজীবকে মেরে দিব। ওকে মারতে আমার বিন্দুমাত্র কষ্ট হবে না, উল্টো প্রশান্তি পাবো। ন্যাকামি করবেন না, পুরুষ মানুষকে ন্যাকামিতে মানায় না। আমার ভালোবাসা তোমার কাছে ন্যাকামি মনে হয় শুভ্রা? প্রিয়া আর কিছু না বলে সেখান থেকে প্রস্থান করলো। স্পর্শের সাথে এসব কথা বলার কোনো মানেই হয় না। এর চেয়ে তো স্কুলে যাওয়া অনেক ভালো। সেখানেও কি এখন একটু শান্তিতে থাকা যায়? ওকে পাহারা দেওয়ার জন্য সর্বত্র এখন স্পর্শের লোকজন লাগিয়ে রেখেছে। না খেয়ে বের হবেন না, কিছু খেয়ে যান। বাহ, মেরে ফেলতে চাও আবার যত্ন সহকারে খাওয়াতে চাও। তোমার উদ্দেশ্যটা কি বলো তো শুভ্রারানী? না খেতে হলে খাবেন না। নেহাত ছোটো মা বলে পুরুষ মানুষ সারাদিন না খেয়ে থাকা ভালো না, তাই আপনাকে খেতে ডাকছিলাম। তো আজ তোমার সারাদিন কেমন কাটলো? যেমন সব সময় কাটে? উফ, আজ কিছুটা ব্যতিক্রম হয়েছে। আজ তোমার ক্লাসে হৃদয় নামে একটা ছেলের সাথে তুমি কথা বলছিলে। আমি হৃদিতাকে দেখেছি কি না সেটাই জিজ্ঞাসা করছিলাম। কি জিজ্ঞাসা করছিলে? সেটা ব্যাপার না, ব্যাপার হলো তুমি আমার হয়েও কিভাবে অন্য পুরুষের সাথে কথা বলো। আপনাকে না মাঝে মাঝে আমার সাইকো মনে হয়। মাঝে মাঝে সবাই তো বলে আমি অল টাইম সাইকো। নাহলে তোমার সাথে বিয়ে না দিয়ে তোমার ছোটো মা তোমার বড় বোনের সাথে আমার বিয়ে দিত। মানে তোমার ছোটো মা 5 লক্ষ টাকার বিনিময়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। আগে বলনি কেন? বললে কি করতে? টাকাগুলো ফেরত আনতে। ওগুলোর দরকার নেই। তোমার মূল্য এর চেয়ে অনেক বেশি। তুমি তো আমার সাম্রাজ্যের একমাত্র সামগ্রী। ভাগ্যিস তোমার বোনের সাথে আমার বিয়ে হয়নি, নইলে কি হতো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ পরিষ্কার করে বলুন। বলছি রে বাবা, একটু ধৈর্য ধরো। আগে খেতে দাও, খিদে পেয়েছে আমার। দিচ্ছি, আপনি খেতে খেতে বলুন। আমার বাবা যখন গ্রামে জমি জায়গাগুলো দেখতে যায়, সেখানে সে আমার কিশোরী সম্রাজ্ঞীকে দেখতে পায়। পরে তিনি সেই কিশোরীকে স্পর্শ সম্রাজ্ঞী বানানোর জন্য পোষণ করেন। তারপর তোমার বাবা মায়ের সাথে কথা বলেন। আমার বাবা জমিদার সম্পর্কে জেনে উনি খুব করে চেয়েছিলেন যেন তোমার সাথে বিয়েটা না হয়ে তার মেয়ের সাথে হয়। কিন্তু যখন আমার ব্যাপারে জানতে পারলেন, তখন সে ইচ্ছে পোষণ করলেন না। 5 লক্ষ টাকার বিনিময়ে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয় ওনারা। কি জেনেছিলেন ওনারা আপনার ব্যাপারে? জানতে চাও শুভ্রারানী? জানাবো তোমাকে, সবই জানাবো। কিন্তু প্লিজ জেনে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিও না। আমি সম্পূর্ণ এলোমেলো হয়ে যাব। অবশ্যই আমি তোমাকে যেতে দেব না। জানো শুভ্রারানী, বাবা যখন বলেছিল তিনি আমার বিয়ে ঠিক করেছে, তাও আবার আমার চেয়ে 12 বছরের ছোট্ট একটা মেয়ের সাথে, আমি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম। একদম রাজি ছিলাম না। মা নেই আমার। বাবা ছোট থেকে মানুষ করছে, তাই তার কথা ফেলতে পারলাম না। নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমাকে বিয়ে করলাম। কিন্তু বিশ্বাস করবে না, যেদিন রাতে আমি তোমাকে সম্পূর্ণ নতুন করে আবিষ্কার করেছিলাম, তুমি সত্যিই খুব আলাদা। আপনি এখনও বলেননি কেন আপনার সাথে বড় অপুর বিয়ে হয়নি? ওরে বাবা, জানারা তো তারা। তাহলে আমার এইডস আছে তো তাই? কি? প্রিয়া চিৎকারে উচ্চস্বরে হেসে উঠল স্পর্শ। ও ভাবতে পারেনি প্রিয়া এতটা সিরিয়াস হয়ে যাবে। হাসতে হাসতে জবাব দিল, সরি শুভ্রারানী, মজা করছিলাম। এমন কিছুই নেই আপনার। আপনি খুব বাজে, ভীষণ রকমের বাজে। এই বাজে ছেলেটার সাথে তোমাকে সারা জীবন থাকতে হবে। কক্ষনো না, আমি পালিয়ে যাব এখান থেকে। তুমি এখনো মনে করো তুমি এখান থেকে পালাতে পারো? মানুষ চাইলে সব পারে। তুমি তো মানুষ নও শুভ্রারানী, তুমি পাথর। আমার এই ভালোবাসার সমুদ্রের চোখে পড়ে না তোমার? তুমি শুধু রাজীবের ভালোবাসার পুকুরে ডুবে আছো। আরে পুকুর থেকে মুভ অন করো, দেখো বাইরে ভালোবাসার সাগর অপেক্ষা করছে তোমার জন্য। চাই না আমার সমুদ্র, আমার পুকুরেতেই আমি বেশ আছি। সমুদ্র তো তোমার শুভ্রারানী, সেখানে তো আর কেউ অধিকার করতে পারবে না। প্রিয়া আর কিছু বলল না। স্পর্শের কিছু কথায় সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়। নিজের উপর নিজেরও নিয়ন্ত্রণ থাকে না তার। এত গভীরতা থেকে কিভাবে কথা বলে স্পর্শ? আচ্ছা, ওর কষ্ট হয় না? অবশ্যই হয়। কিন্তু ওকেই বা কেন ধরে রেখেছে স্পর্শ? ওর থেকে তো কিছু পাওয়ার নেই তার। এখন বের হবেন? বের হওয়াটা জরুরি। তুমি না বললেও বের হব না। কাজটা জরুরি, তবে তোমার চেয়েও বেশি না। না মানে অনেক রাত হয়েছে গেছে, তাই জিজ্ঞাসা করলাম। তুমি কি চাও না আমি চাই? আসলে এত রাতে একা থাকতে আমার ভয় লাগে। আগে কখনো থাকুনি তো। তুমি ভয় পাও? তাহলে আমাকে খুন করবে কিভাবে? তোমার মনে হবে না আমার ভূত তোমার ঘাড় মটকে দিবে? কিসব বাজে কথা বলেন আপনি? বাজে কথা? বাজে কথা না শুভ্রানী, একদম ঠিক কথা। আমি মরে গেলেও তোমার ঘাড় মটকে দেবো আমি। আর না পারলে তুমি যাকে বিয়ে করবে তার ঘাড় মটকে দেবো আমি। তুমি আমার হবে না তো কারো হবে না। ও আচ্ছা, তার মানে যদি আমি আপনার হই, তাহলে আপনি আমাকে সবার হতে দেবেন? কি? স্পর্শ ভ্যাবাচ্যাকা খাওয়া দেখে ফিক করে হেসে ফেলল প্রিয়া। কিছু না, এইটা তো
কপির ডায়লগ ছিল, টিকটকে দেখছিলাম। ও মাই গড! শুভ্রানী, তুমি টিকটক ইউজার? আগে ছিলাম, এখন তো ফোন নেই। তুমি ভিডিও আপলোড দিতে? না তো, আমি শুধু দেখতাম। ও তাই বলো? তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। এতে ভয় পাওয়ার কী আছে? টিকটক ভিডিও কারা জানে আপলোড দেয়? মানসিক প্রতিবন্ধীরা। কে বলছে আপনাকে? কারো বলতে হয় নাকি? এটা তো সবাই জানে। আপনার মনে হয় না আমরা মূল টপিক থেকে দূরে সরে যাচ্ছি? তা অবশ্য যাচ্ছি। বাদ দাও, রুমে চলো। আজ আর বের হব না। তোমাকে একা থাকতে হবে না। সবাই একটু বসুন, বিছানাটা গুছিয়ে নেই। গুছিয়ে আর কী হবে? কিছুক্ষণ পর তো এলোমেলো হবে। প্রিয়ার ইচ্ছে হলো ঝাড়ু দিয়ে স্পর্শকে মারতে, তবে খুব কষ্টে সেই ইচ্ছেটাকে দমন করলো প্রিয়া। মনে হয় না আপনার আমাকে যেভাবে খুশি ব্যবহার করতে চান আমাকে। স্পর্শ কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। প্রিয়া আর কিছু না বলে চুপচাপ নিজের কাজ করে গেল। ওকে কিছু বলা আর না বলা সমান। বিছানা গোছানো হয়ে গেলে জুতো নিয়ে বিছানায় উঠে গেল স্পর্শ। এটা কী ধরনের বাজে অভ্যাস? জুতো নিয়ে উঠলেন কেন? বিছানা টানা নোংরা হলো। কামান শুভ্রানী, আমার বিছানা গুছাও কেন? অবশ্যই নষ্ট করার জন্য। সেটাই তো করছি আমি। প্রিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল স্পর্শের দিকে। এমন অদ্ভুত যুক্তি আজ অব্দি শোনেনি সে। বিছানা কিনা নোংরা করার জন্য গোছানো হয়। আচ্ছা ঠিক আছে, আমি খুলে রাখছি স্লিপার। বিশ্বাস করা, নোংরা ছিল না এতে। এটা তো আমি ঘরেই ব্যবহার করি। আপনারা ছাপাই গাইতে হবে না, আপনি ঘুমান। আর তুমি এসো, তাড়াতাড়ি এসো। তোমাকে বুকে না নিয়ে আমার ঘুমায় না। কাল কত চেষ্টা করলাম, ঘুমাতে পারলাম না। পাশ বালিশটা নিয়ে চেষ্টা করলাম, তাও হলো না। শেষ পর্যন্ত তোমাকে বুকে নিয়ে আমি শান্তিতে ঘুমাতে পারলাম। প্রিয়া কথা না বাড়িয়ে চুপচাপ এসে শুয়ে পড়লো। গত রাতে নিজে উপলব্ধি করেছিল স্পর্শ বুকে না শুলে ওর ঘুম আসে না। প্রিয়াকে বুকে নিতে স্পর্শ বলে উঠল, জানতে চাও কেন আমাকে নিজের মেয়ের সাথে বিয়ে দেয়নি তোমার মা? হ্যাঁ, জানতে চাই। আমার মা মারা যায় যখন আমার বয়স 14 বছর। আমি রাস্তার মাঝে চলে গিয়েছিলাম কিছু না বুঝে। যখন বুঝি চিৎকার করে মাকে ডাকি, হঠাৎ একটা ট্রাক দ্রুত গতিতে আসতে থাকে আমার দিকে। আমার মা আমাকে বাঁচাতে নিজে ট্রাকের নিচে চলে যায়। আমার চোখের সামনে আমার মায়ের মৃত্যু হলো। মা ছটফট করতে করতে মারা গেলেন। কেউ এগিয়ে এলো না। সবাই তখন রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। আমার ছোট্ট ম্যান ব্যাপারটা মানতে পারলো না। কোনোভাবে আর অস্বাভাবিক হতে আচরণ করতে পারতাম না। দিনে প্রায় বেশিরভাগ সময় অস্বাভাবিক আচরণ করতাম। স্বাভাবিক থাকতাম মাত্র 2-3 ঘন্টা। আমার খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা সব ওই 2-3 ঘন্টার মধ্যে হতো। স্কুলে যেতাম না। কেমন যেন নিজেকে পাগল পাগল লাগলো। অনেক ডাক্তার দেখেছি, কিছুই হয়নি। আমি সেই দৃশ্যটা ভুলতে পারছিলাম না। তুমি না বাসরাতে খুব নির্দয় আচরণ করেছিলে আমি তোমার সাথে? বিশ্বাস করো, তখন আমি স্বাভাবিক ছিলাম না। থাকলে কখনোই এমনটা করতাম না। এরপরে আমি বুঝতে পারলাম তোমার চোখের পানি আমার সহ্য হয় না। তোমার সান্নিধ্যে এসে ধীরে ধীরে আমি সম্পূর্ণ স্বাভাবিক হতে শুরু করলাম। আজ অবধি আমি যতক্ষণ তোমার কাছে থাকি ততক্ষণ সুস্থ থাকি, স্বাভাবিক থাকি। এক কথা বলাই যায়, আমি নিজেই প্রয়োজনে তোমাকে এক প্রকার বন্দি করে রেখেছি। আপনার আমাকে প্রয়োজন নয়, প্রয়োজন নারী দেহের। আপনি অন্য কাউকে কেন খুঁজে নিচ্ছেন না? তোমার কি মনে হয় যে চেষ্টা করিনি? এমনিতে তোমার এত অবহেলার পরও আমি চুপচাপ আছি। আমি কি এতটাই মূল্যহীন? কিন্তু আমি কি করব বলো? অন্য নারীর রুচি হয় না আমার, ঘৃণা হয় অন্য নারীর সামান্য পরিমাণ স্পর্শ লাগলেও। তার মানে আপনি মানসিকভাবে অপ্রকৃতিস্থ? হ্যাঁ, ধরে নাও কিছুটা তাই। নিজের স্বার্থের জন্য আপনি আমাকে আটকে রেখেছেন, ভালোবেসে নাই। তোমার প্রশ্নের উত্তর একসাথে হ্যাঁ এবং না। মানে আমি তোমাকে নিজের স্বার্থে আটকে রেখেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। জোর করে কি ভালোবাসা হয়? স্পর্শ প্রিয়ার দিকে তাকালো। তার চোখে স্পষ্ট সন্দেহের খেলা। ও জানে জোর করে ভালোবাসা সম্ভব, কিন্তু এও জানে প্রিয়া তাকে ভালোবাসে। কিন্তু স্পর্শ বুঝতে পারছে না প্রিয়া কেন সেটা স্বীকার করতে চায় না। কী হলো, কথা বলছে না কেন? তুমি সত্যিই আমাকে ভালোবাসো না শুভ্রানী? না, বাসি না। সত্যি? হ্যাঁ, সত্যি। একটা দোকান থেকে সবজি কাটার ছুরি নিয়ে বেরোতে দেখা হলো সুহার সাথে। কিরে, কোথায় গিয়েছিলি ছুরি কিনতে? বেশ ধার বুঝলি? অনায়াসে মানুষের গলা কাটা সম্ভব মানে? তুই কি সত্যি রাজীবকে খুন করার কথা ভাবছিস? উফ, এটা গিয়ে আমার শুভ্রানীর হাতে তুলে দিব যেন আমাকে মারতে পারে। কি? কেন? কাল শুভ্রা একটা কথা বললো, জানিস কি? জোর করে ভালোবাসা হয় না। আমি সারা রাত চিন্তা করছি, আসলে জোর করে ভালোবাসা সম্ভব না। আমি শুভ্রাকে ভালোবাসি। আমি চাই এই যেন আমাকে ভালোবাসে, কিন্তু ও আমাকে ভালোবাসে না। তাই বলে তুই ওকে বলবি ও যেন তোকে হত্যা করে? মাথা খারাপ হয়ে গেছে তার? হত্যা করতে বললে ও না, শুধু ছুরিটা তার হাতে তুলে দেবো। তো এই ছুরি হাতে পেলে ও কি তোকে ছেড়ে দেবে? সে আশা আমি রাখি না। আজ একটা স্ট্যাটাস পড়লাম, তুমি যাকে ভালোবাসো তাকে যেতে দাও। সে যদি তোমার কাছে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। কাল সারা রাত ওর কথাটাই চিন্তা ভাবনা করার পর সকালে এই স্ট্যাটাসটা দেখার পর ভাবলাম ওকে যেতে দিব। তো যেতে দে। ওর হাতে এই ছুরি তুলে দিচ্ছিস কেন? ও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে কি আমি ভালো থাকতে পারবো? এমনিতেতে মরে যাব। এর চেয়ে ভালো ও নিজেই আমাকে মেরে ফেলুক, অন্তত ওকে হারানোর যন্ত্রণাটা তো আর পেতে হবে না।
এটা নেহাত পাগলামি ছাড়া কিছুই নয় স্পর্শ। তুই অনেক ভালো মেয়ে পাবি। ও যদি যেতে চায় ওকে যেতে দে। ভালো তো অনেক পাবো, কিন্তু সবাই কি একই আর আমার শুভ্রারানীর মতো ভালোবাসতে পারবো? স্পর্শ দেখ, প্লিজ ভাই পাগলামি করিস না। আমি তো পাগল। সবাই তো আমাকে পাগল বলে আমার সঙ্গ ছেড়ে দিয়েছিল। আমি তো ছাড়িনি। তুই তো তুই। সবাই কি আর তোর মতো নাকি? আমার বাবার পরে কেউ যদি আমায় আপন হয়ে থাকে তাহলে সেটা তুই। মায়ের পর বোন নাকি তার ভাইকে আগলে রাখে, তাকে ভালোবাসে। আমার কোনো বোন নেই, কিন্তু সমবয়সী হওয়ার পরেও আমার এই অভাব তুই পূরণ করছিস। তোর প্রতি আমি চিরকৃতজ্ঞ। যদি সত্যি কৃতজ্ঞ হয়ে থাকিস তাহলে তুই এটা প্রিয়াকে দিবি না। আমি সত্যি তোর প্রতি কৃতজ্ঞ সুহা, কিন্তু আমাকে এটা করতে বলিস না, আমি পারবো না। স্পর্শ তুই সুহা প্লিজ, আমি সিদ্ধান্ত নিয়েছি, তুই যদি সত্যি আমার ভালো চাস তাহলে আমাকে আটকাবি না। কাল আমার বাসায় চলে আসিস। হয় গিয়ে আমার লাশ পাবি, নইলে শুভ্রাকে আমার সাথে পাবি। আর যদি দুইটার একটাও না হয়, মানে যদি প্রিয়া তোকে না মেরে পালিয়ে যায়, তাহলে নিশ্চয় অন্য কিছু হবে। তবে কি হবে আমি নিজেও জানি না। এই না আমার ফ্ল্যাটের চাবি রাখ। আমি মরে গেলে তো আর দরজা খুলতে পাবি না। স্পর্শ এটা করা কি খুব জরুরি? আমাকে মানা করিস না সুয়া। ওকে ছাড়া আমি জীবন্ত মরে যাব। আমার আগের জীবনে ফিরে যাব। সেই নরকময় যন্ত্রণার জীবন থেকে মরে যাওয়া ভালো। আমি যাই, ভালো থাকিস। হতে পারে এটাই আমাদের শেষ দেখা। আজ থেকে অদ্ভুত ঘটনা ঘটছে। প্রিয়ার কথায় তার দিকে তাকালো স্পর্শ। ল্যাপটপে কাজ করতে করতে জিজ্ঞাসা করলো, কি ঘটেছে? আজ না আমি রাস্তায় একজন কালো মুখোশধারী সেই লোকগুলোকে দেখিনি। তাদের দুদিনের জন্য অন্য একটা কাজে পাঠিয়েছি। আজ একদিন আর কাল একদিন, তারপর আবার ওরা চলে আসবে। ও শুভ্রারানী, ছুরিটার ধার কমে গিয়ে বলেছিলে ঠিকমতো সবজি কাটা যায় না। আজ একটা নিয়ে এসেছি। দেখো তাও কেমন, কোথায়? ওই তো টেবিলের উপর রাখা আছে, দেখো। প্রিয়া ছুরিটা হাতে নেয়, দেখেই বোঝা যাচ্ছে বেশ ধার। যে কোনো বিচক্ষণ মানুষ বুঝতে পারবে ছুরিটা সবজি কাটার জন্য নয়। সবজি কাটার ছুরির এত ধারা না। তবে প্রিয়ার ছোট্ট মস্তিষ্কে সেটা ধরতে পারে না। সে সাধারণভাবে ভেবেই নিল এটা স্পর্শ শুধু সবজি কাটার জন্য এনেছে। তবে এটা বেশ ধার। কেমন শুভ্রারানী? ভালোই তো, তবে ধারটা একটু বেশি। মানুষের গলা কাটা যাবে শুভ্রারানী? আজ তো তোমার সুযোগ, কোনো গার্ডস নেই, হাতে ধারালো ছুরি। আমাকে খুন করে পালিয়ে যেতে পারো, কারণ আমি বেঁচে থাকলে আমি তোমাকে খুঁজে বের করবো। প্রিয়া চমকে উঠে স্পর্শের দিকে তাকালো। হঠাৎ মনে হলো স্পর্শ যেন মন পড়তে পারে। তবে পরক্ষণে স্পর্শ হাসতে দেখে ওর মনে হলো স্পর্শ এমনি মজাই বলেছে, এত কিছু ভাবেনি সে। তবে আজ প্রিয়ার কাছে সুযোগ রয়েছে পালিয়ে যাবার। রাতে খাওয়া শেষে চুপচাপ বিছানায় শুয়ে পড়লো স্পর্শ। প্রিয়া ভ্রুকুটি করে স্পর্শের দিকে তাকালো। এমনটা সচরাচর হয় না। ও কখনোই প্রিয়াকে ছাড়া ঘুমাতে যায় না। ওর নাকি ঘুমও হয় না। তবে প্রিয়া দেখেই বুঝতে পারলো স্পর্শ আসলেও ঘুমাচ্ছে। স্পর্শের নিখুঁত অভিনয় বিন্দুমাত্র ধরতে পারল না সে। চুপচাপ স্পর্শের পাশে শুয়ে পড়লো। তবে কিছুতেই ঘুম আসছে না, বারবার এপাশ ওপাশ করছে। নিজেকে নিজেই ধমক দিল প্রিয়া। আজ থেকে সারা জীবন স্পর্শকে ছাড়া একাই ঘুমাতে হবে। প্রিয়া স্পর্শের ঘন ঘন শ্বাস প্রশ্বাস টের পেল। অর্থাৎ স্পর্শ এখন গভীর ঘুমে মগ্ন। এখনই সময় এখান থেকে পালিয়ে যাওয়ার। প্রিয়া চুপচাপ উঠে স্পর্শের হাতে মোবাইল তুলে নিল। ফিঙ্গার লক দেওয়া। স্পর্শের আঙুলের ছাপ মোবাইলে বসাতে লক খুলে গেল। প্রিয়া ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘুমের ভান ধরে সমস্ত ঘটনা প্রত্যক্ষ করলে স্পর্শ। কিছুক্ষণ বাদে ঘরে ফিরে উঠল প্রিয়া। স্পর্শ এখনও গভীর ঘুমে মগ্ন। প্রিয়া হাতে এখনও সেই ধারালো ছুরিটা রয়েছে। স্পর্শের ঘন ঘন শ্বাস প্রশ্বাস টের পাচ্ছে প্রিয়া। হাতটা কিছুটা সেদিকে এগিয়ে নিতে পারছে না সে। হালকা লাল রঙের আলোতে স্পর্শের মুখটা আবারও দেখল সে। স্পর্শ সুদর্শন নিঃসন্দেহ, কিন্তু যতটা না সুন্দর তার চেয়ে বেশি মায়াবী তার চেহারা। একজন মানুষ সুন্দর হলে তাকে মায়াবী বলা যায় না। আবার একজন মানুষ শ্যামবর্ণের হলে তার মুখে প্রচণ্ড মায়া কাজ করতে পারে। মায়া জড়ানো স্পর্শের মুখখানা দেখে আজ প্রথমবারের মতো প্রিয়ার মায়া হচ্ছে। স্পর্শ এতটা মায়ের ওদিকে তা আগে অনুভব করেনি সে। ওকে মারতে কোনোভাবে মন সায় দিচ্ছে না প্রিয়ার। তবে ওকে ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিলে নিশ্চয়ই স্পর্শ ওকে খুঁজে বের করবে। এই কথাটা বোঝার পরেও স্পর্শকে মারতে ব্যর্থ হলো প্রিয়া। এই ছেলেকে খুন করা সম্ভব নয়। পরে যা হবে দেখা যাবে। প্রিয়া না হয় রাজীবের সাথে অনেক দূরে চলে যাবে। স্পর্শ ধরাছোঁয়ার বাইরে। ছুরিটা কোনো মতে রেখে দিয়ে কিছু টাকা নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল প্রিয়া। রাজীবের সাথে ওর কথা হয়েছে, রাজীব স্টেশনে থাকবে। প্রিয়া ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে বিছানা থেকে উঠে বসলো স্পর্শ। চুপচাপ নিজের ল্যাপটপটা নিয়ে বসলো সে। প্রিয়া হেঁটে চলছে পিচ ঢালা পাকা রাস্তা দিয়ে। মাঝে মাঝে দু একটা গাড়ি ওকে পাশ কাটিয়ে যাচ্ছে। রাস্তায় এখনো অনেক মানুষজন দেখা যাচ্ছে। ও ভেবেছিল এ সময় কেউ থাকবে না এখানে। তবে এখানে এসে দেখা যাচ্ছে ঢাকা শহরে সারা রাতেই জীবন্ত। তবে প্রিয়া ঘুণাক্ষরে আন্দাজ করতে পারলো না এতদিন যে কালো মুখোশধারী লোকগুলো ও দেখতো এরা তারা, এবং ওর সমস্ত কার্যবিধির ভিতর নজর রেখে গোপন ক্যামেরার মাধ্যমে এসব দেখছে স্পর্শ। প্রিয়া চুপচাপ স্টেশনে গিয়ে বসলো। সকালে প্রথম ট্রেনে রাজীব এখানে এসে উপস্থিত। যদিও এখন ট্রেন আসার সময় না, তার লোকজনের আনাগোনা নেয়াত কম নেই। এ নিয়ে প্রিয়ার কিছুটা সন্দেহ হলে সে মাথা ঘামানোর না। এখানে রাজীবের সাথে দেখা করবে এবং এখান থেকে রাজীবের
সারা জীবনের মতো রাজীবের হাত ধরে চলে যাবে। বেঞ্চের উপর বসে থাকতে থাকতে কখন প্রিয়ার চোখ লেগে গেল সে বুঝতে পারল না। ভোর হতে না হতে সুহা স্পর্শের ফ্ল্যাটের সামনে চলে এসেছে। সমানে ডোরবেল বাজিয়ে যাচ্ছে, তবে দরজা খোলার নাম নেই। সুহা হঠাৎ ভয় লাগতে শুরু করলো। ও যা ভাবছে যদি তা হয় তাহলে কি হবে? সুহা কাঁপা কাঁপা হাতে ফ্ল্যাটের চাবি নিয়ে দরজা খুলো। কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সুহা কয়েকবার স্পর্শের নাম ধরে ডাকলো, কিন্তু কোনোরূপ প্রতিউত্তর পাওয়া গেল না। বেডরুমের দিকে যেতে দেখতে পেলে স্পর্শ ইজি চেয়ারের উপর চোখ বন্ধ করে বসে আছে। তার সামনে টেবিলের যার উপর একটা বন্দুক আর একটা ল্যাপটপ রয়েছে। ল্যাপটপে দেখা যাচ্ছে প্রিয়াকে। মানুষজনের ভিড়ে সে কাউকে খুঁজছে। এসে গেছিস? তোর মতো হারামি আমি আমার জীবনে কখনো দেখিনি। এতক্ষণ ধরে ডাকছি, উত্তর দিস না কেন? কেন, ভয় পেয়েছিলি? তো পাওয়াই উচিত। কাল সারা রাত টেনশনে আমি ঘুমাতে পারিনি। স্পর্শ কিছু না বলে একটু মুচকে আসলো। এই হাসিটা পছন্দ হলো না সুয়ার। সে স্পর্শের পাশে থাকা ইজি চেয়ারে গিয়ে বসে পড়লো। স্পর্শ নিশ্চয় ওটা ওর জন্যই রেখেছে। কখন গিয়েছে ও? রাত 2:30 পরে। তোর সাথে আবার কিছু করেনি তো? দেখতেই পাচ্ছিস বেঁচে আসি। সুহার কিছু না বলে ল্যাপটপে মনোযোগ দিল। প্রিয়া এতক্ষণ কাউকে খুঁজছিল। কিছুক্ষণের মাঝে তার সাথে দেখা হলো একটা ছেলের সাথে। চোখে মোটা ফ্রেমের চশমা, ঢোলাঢালা শার্ট প্যান্ট, শ্যাম বর্ণের চেহারা। চেহারায় শ্যামলা হলো বেশ মায়াবতী, তবে স্পর্শের মতো এত গভীর মায়া মাখানো মুখ তার নয়। প্রিয়া দেখেই তার দিকে এগিয়ে এলো ছেলেটা। এসে গেছো? তোমার স্বামী বুঝতে পারেনি তো? এখনো বোধহয় ঘুম থেকে উঠেনি। আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে, এসো। রাজীব মাথা থেকে নেড়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিল। এক হাতে প্রিয়ার হাত ধরে স্টেশন থেকে বের হতে চাইলো, তবে প্রিয়া ওর হাত ধরল না। কেমন যেন অসত্যি কাজ করছে। আজ অব্দি স্পর্শ ছাড়া অন্য পুরুষের সংস্পর্শে সে যায়নি। রাজীব জানে প্রিয়ার এই অভ্যাসের ব্যাপারে, তাই আর সে প্রিয়াকে জোর করলো না। রাজীব প্রিয়াকে নিয়ে বাস স্টেশনে গেল। সব কিছু দেখে শুনে একটা বাসে উঠে গেল তারা। ওদের সাথে স্পর্শের কিছু লোকজন বাসে উঠে গেল, তবে তারা বিন্দুমাত্র বুঝতে পারলো না। ল্যাপটপের উপাস থেকে ওদের পর্যবেক্ষণ করছে স্পর্শ আর ছোঁয়া। আমরা এখন কোথায় যাব? প্রথমে কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে নিব। তারপর এখানে আমার এক বন্ধু আছে, তার বাড়িতে উঠবো। আমি সব ঠিক করে নিয়েছি। এরপর আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। প্রিয়া আর কিছু বলল না। আজ প্রথমবারের মতো রাজীবকে ওর ভালো লাগছে না। মনের মধ্যে কোথাও একটা শূন্যতা অনুভব করছে। বারবার মনে হচ্ছে এসব ঠিক না। রাজীবের জন্য নিজের ভিতরের বিন্দুমাত্র অনুভূতি এখন খুঁজে পাচ্ছে না। ভিতরে ভিতরে নিজের উপর চরম বিরক্ত প্রিয়া। ওর মনে হচ্ছে যেন নিজেই এখন ন্যাকামি করছে। বাড়ি থেকে পালানোর সময় এইসব কেন মনে আসেনি? আর এখন যখন সব বাধা বিপত্তি পেরিয়ে আর রাজীব আরও এক হতে যাচ্ছে, তখন কিনা ওর মনে হচ্ছে এইসব ঠিক না। ওর মনে রাজীবের জন্য কোনো অনুভূতি নেই। এসব কী ধরনের ন্যাকামি? নিজের মনে প্রশ্ন দেখছে, রাজীব কি ওকে কখনো স্পর্শের মতো ভালোবাসতে পারবে? নিজের মনেই সে উত্তর দিল, কক্ষণই না। স্পর্শ প্রিয়াকে কারোর সাথে ভাগ করার কথা চিন্তা করতে পারে না। আর রাজীব বিনা শর্তে ওকে মেনে নিল। কিছুক্ষণ আগে যখন ও রাজীবের হাত ধরতে মানা করলো, রাজীব ওর হাত ধরেনি, কিন্তু স্পর্শ জোর করে হলেও ভালোবাসত। স্পর্শের ভালোবাসা এক ধরনের পাগলামি আছে, যা রাজীবের মধ্যে কখনো দেখেনি প্রিয়া। এইসব তো ভালো গুণ, তাও কেন এসবের মাঝে ও স্পর্শকে মিস করছে? আচ্ছা, রাজীবকে নিয়ে ওকে বুকে নিয়ে ঘুমাবে যেমনটা স্পর্শ ঘুমাতো? প্রিয়াকে বুকে না নিলে ঘুমালে নাকি ওর ঘুম হতো না? আচ্ছা, রাজীব বুকে ঘুমালে কি সেই অনুভূতি পাবে যেখানে স্পর্শকে অনুভব করতো? আচ্ছা, রাজীবের শরীরে কি স্পর্শের মতো আপন মানুষের গন্ধ আছে? যেখানে মানুষ লুকালে কি নিজেকে সবচেয়ে বেশি সুরক্ষিত মনে? আচ্ছা, রাজীব কি ওকে কখনো শুভ্রারানী বলে ডাকবে? নিজের মনেই প্রিয়া সব প্রশ্নের উত্তর করলো। কখনোই রাজীব স্পর্শ হতে পারবে না। আমরা চলে এসেছি, চলো নামি। প্রিয়া মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। চুপচাপ রাজীবকে অনুসরণ করলো। রাজীবের চোখে মুখে খুশির ঝলক দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে বলছিল অনেক কথা, কিন্তু কোনো কথাই প্রিয়ার কর্ণকুহর অব্দি পৌঁছলো না। একটা সময় পরে কাজী অফিসের সামনে পৌঁছলো তারা। রাজীব প্রিয়াকে নিয়ে ভেতরে চলে গেল। সে সময় শুয়া চমকে উঠে চিৎকার করে বলল, ওরা তো কাজী অফিসের ভেতরে চলে গেল, এখন কী হবে? স্পর্শ ঠোঁটে এক দুর্বোধ্য হাসি দেখা গেল। টেবিল থেকে বন্দুকটা তুলে নিয়ে ল্যাপটপের দিকে তাক করলো। কিরে, কি করছিস তুই? কিছু না, রাজীবকে গুলি করতে ইচ্ছে করছে আমার। ল্যাপটপের ভেতর থেকে শুয়ার প্রশ্নে জবাব দিল না স্পর্শ। ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, বন্দুকটা হাতে। তার দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে তার বিবাহিত স্ত্রী অন্য একজনকে বিয়ে করার জন্য কাজী অফিসে ঢুকছে, এবং কাজী সেখানে টাকার বিনিময়ে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। স্পর্শ বন্দুকটা নিজের মাথার কাছে নিয়ে গেল। কি করছিস? যেই মুহূর্তে আমার শুভ্রারানী আমাকে ভুলে অন্য কারো কবুল বলবে, সেই মুহূর্তে গুলিটা আমার মাথায় গিয়ে লাগবে। কী সব পাগলামি করছিস স্পর্শ? নামা ওটাকে। তুই এমন কিছু করবি না। আমার শুভ্রারানীকে আমি ছেড়ে দিয়েছি শুয়া। সে এখন মুক্ত। তোকে বলেছিলাম না, তোর সামনে আমি রাজীবকে আমি খুন করব? সেটা তো সম্ভব নয়। তাই তোর সামনে আমি নিজেকে হত্যা করব, আত্মহত্যা করব আর কি। পাগল হয়ে গেছিস স্পর্শ তুই? নিচে নামা বন্দুকটা। স্পর্শ নিচে নামিয়ে রাখলো বন্দুকটা। এবার শুয়ার দিকে তাকালো। শো কখনোই ওকে এটা করতে দিবে না, ও জানে। স্পর্শ শুয়ার হাত ধরে ওকে বারান্দায় নিয়ে গেল। হতভম্ব শুয়া কিছুতেই বুঝতে পারে না, কিন্তু স্পর্শ ওকে বন্দি করে দেখে চমকে উঠল। সে বুঝতে পেরেছে এখন কি হতে পারে।
আয়নায় দরজায় হওয়া ভিতরে সব কিছু দেখা যাচ্ছে। সে চিৎকার করে স্পর্শকে বলল দরজা খোলার জন্য। স্পর্শ আবার নিজের ইজি চেয়ারে এসে বসেছে। শুয়া চিৎকার করে ওকে এমন কিছু করতে মানা করলো। স্পর্শ কিছু না বলে ল্যাপটপের দিকে তাকালো। ইতিমধ্যে রাজীব কবুল বলে দিয়েছে, এখন শুধু প্রিয়ার কবুল বলাটা বাকি। স্পর্শ বন্দুকটা নিজের মাথার কাছে তুলে নিল। প্রিয়াকে কবুল বলতে বলা হয়েছে। যত সময় এগোচ্ছে ওর মনে হচ্ছে ও যেন একটা হারিয়ে ফেলছে। বুকের ভিতর হাহাকার, অনুভব করছে চরম শূন্যতা। কেন এই শূন্যতা? এই শূন্যতার কারণ কি? স্পর্শ কেন এই মুহূর্তে স্পর্শকে মনে পড়ছে? ও তো স্পর্শকে ভালোবাসে না, তাহলে কিসের টান ওর প্রতি? স্পর্শের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা মনে পড়ছে, বিশেষ মুহূর্ত, প্রতি বিশেষ সময়, প্রতিটি রাত, প্রতিটা দিন স্পর্শের বাহুডারে নিজের কাটানো সমস্ত মুহূর্ত। প্রিয়ার হাত দিয়ে মাথা চেপে ধরলো। আর সম্ভব হচ্ছে না নিজের সাথে যুদ্ধ করা। বারবার আফসোস হতে লাগলো ও বাড়ি থেকে বেরিয়েছিল স্পর্শকে ছাড়া। শুভ্রারানী একেবারে অসম্পূর্ণ। কী হলো প্রিয়া, কবুল বলো। প্রিয়া চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সাক্ষীর জন্য আসা দুজন কাজী আর রাজীব তিনজনে বেশ অবাক। আমি এ বিয়ে করতে পারবো না, আমার বিয়ে হয়ে গেছে। মানে কি বলছো তুমি? পাগল হয়েছ? আমি ঠিকই বলছি রাজীব। আমি এতদিন ভ্রমের মধ্যে ছিলাম। আমি ভালোবাসি না তোমাকে। তোমার চোখের পানি দেখে আমার সেদিন চোখের পানি এসেছিল। তুমি সেটার ব্যাখ্যা দিয়েছিলে ভালোবাসা, আর আমার অবুঝমন সেটা মেনে নিয়েছিল। কিন্তু রাজীব, এটা ভালোবাসা ছিল না, এটা ছিল মায়া। তোমার সাথে এতদিন থাকার পরও তোমার প্রতি মায়ায় পড়ে গেছিলাম, তাই সেদিনে তোমার কষ্টে আমি কেঁদেছিলাম। মায়া ব্যতীত কোনো ভালোবাসাই ছিল না। ভালোবাসা কাকে বলে জানো? ভালোবাসা হলো ভালোবাসার মানুষটি অবর্তমানে প্রতিনিয়ত তাকে মনে করা। বিশ্বাস করো, বাড়ি থেকে বের হওয়ার পরে, এমনকি তোমার সাথে দেখা হওয়ার পরে, প্রতি মুহূর্তে স্পর্শকে অনুভব করছি। আমি অনুভব করছি স্পর্শ আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি, আমার জীবনে একমাত্র ভালোবাসা। এসব কি বলছো প্রিয়া? তুমি কি আমাদের ভালোবাসার মুহূর্তগুলো ভুলে যেতে পারো? আমাদের এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করছে? না রাজীব, আমি ভালোবাসিনি তোমাকে। তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ভুল বুঝেছো। সরলতা? যে মেয়ে রাতের অন্ধকারে নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে আসতে পারে, সে কেমন সরল? প্রিয়া অবাক দৃষ্টিতে তাকালো রাজীবের দিকে। ও কল্পনা করতে পারেনি রাজীব এমন একটা বাক্য উচ্চারণ করবে। রাজীবের কথায় কোনো জবাব না দিয়ে চুপচাপ সেখান থেকে উঠে চলে এলো। এতক্ষণ যাবত সমস্ত ঘটনা প্রত্যক্ষদর্শী স্পর্শ নিজে। ও বিশ্বাস করতে পারছে না প্রিয়া রাজীবকে রিজেক্ট করে স্পর্শের কাছে ফিরে এসেছে। সে মুভ অন করতে পেরেছে রাজীবের থেকে। নিজের প্রতিষ্ঠিত করেছে স্পর্শের ভালোবাসার সমুদ্রে। স্পর্শের ভাবনার ঘোর কাটলো সুহার ডাকে। সে চুপচাপ উঠে বারান্দার দরজা খুলে দিল। বারান্দার দরজা খুলতে দিতে সুহার সামনে এসে সরাসরি এক থাপ্পড় মারল স্পর্শকে। স্পর্শ কিছু বলল না। সুহার অধিকার আছে এটা করার। স্পর্শের স্বাভাবিক করার চেষ্টা সবচেয়ে বেশি সুহাই করেছিল। তার সামনে আত্মহত্যা করতে যাচ্ছিল সে। সুহা কিছু না বলে চুপচাপ ব্যাগ নিয়ে স্পর্শের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। পেছন থেকে স্পর্শ বার কয়েক ডাকলো, কোনো জবাব দিল না সুহা। স্পর্শ জানে সুহা ওর উপর বেশিক্ষণ রেগে থাকতে পারবে না, তাই আবারও ইজি চেয়ারে নিজের গায়ে এড়িয়ে দিল। আজ অবধি কখনো ওর এত শান্তি লাগেনি আজ যতটা লাগছে। ও ভাবতে পারেনি আজ ওর জীবনে মোড় এভাবে ঘুরিয়ে দিবে। কিছুক্ষণ বাদে প্রিয়া ঘরে ঢুকলো। স্পর্শ এখনও ইজি চেয়ারে বসে আছে। বলা বাহুল্য এখনও ল্যাপটপ কিংবা বন্দুক কোনটা সামনে দেখা যাচ্ছে না। প্রিয়া এসে চুপচাপ স্পর্শের পাশে থাকা ইজি চেয়ারে বসলো। কী ব্যাপার, ফিরে এলে যে? কান্না যেন গলা আটকে এলো প্রিয়ার। স্পর্শ বুঝতে পেরেছিল ও চলে গেছে। কান্নারত অবস্থায় জবাব দিল, আপনি আমাকে মিস করেছেন? মিস করেছিলেন নাকি রাজীব তোমাকে মেনে নেয়নি, নাকি ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই উপায়ন্ত না পেয়ে আমার কাছে ফিরে এসেছো? এসব আপনি কি বলছেন? কেন, আমি কি ভুল কিছু বলেছি? প্রিয়া হতভম্ব হয়ে স্পর্শের দিকে তাকালো। ও ভাবতে পারেনি স্পর্শ এমন কিছু বলবে, কিংবা বিয়ের 7 মাস স্পর্শ আজ অবধি ওকে কখনো শুভ্রারানী ছাড়া প্রিয়া সম্বোধন করেনি। আপনি ভুল ভাবছেন, এমন কিছু হয়নি। আমি সত্যি আপনাকে মিস করছিলাম। তাই নাকি? কিন্তু এখন তো আমি তোমাকে মেনে নিব না শুভ্রারানী। তুমি রাত বিরতে বেরিয়ে যাবে, পরপুরুষের সাথে বেরিয়ে যাবে, আর আশা করো সকালে আমি তোমাকে মেনে নিব? আমি কি এতটাই সহজলভ্য যে পরপুরুষের সাথে রাত কাটানোর বউ ঘরে তুলব? আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল ঠিক জানি না, আমার জন্য এখনও অনেক মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি আর তোমাকে মেনে নিচ্ছি না। নিশ্চয় নিজের জন্য অন্য কোনো ভালো নারী খুঁজে নেব আমি। প্লিজ এমন করবেন না। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না প্লিজ। আপনার ঘরে এক কোণে পড়ে থাকবো, আপনার সব কথা শুনবো, কিন্তু প্লিজ আমাকে এমন শাস্তি দিবেন না। স্পর্শ নিজের চোখ বন্ধ করে নিল। প্রিয়াকে খুব করে বলতে ইচ্ছে করছে, এসব বুঝতে পারছো? ভালোবাসার মানুষটির মুখে অন্যজনের কথা শোনাটা কতটা কষ্টকর, কিন্তু বলা হলো না। এতদিনে করা সমস্ত অবহেলা প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। এখন স্পর্শ অবহেলা করে ওকে প্রিয়াকে বোঝাবে ভালোবাসা কতটা কষ্টদায়ক। অবশ্য দিন দিন কষ্ট দেওয়া যাবে না, যতই হোক ওরই বউ। ছোটোখাটো একটা শিক্ষা দিয়ে ওকে আবারও নিজের করে নেওয়া যাবে। আবার নিজের বাহুটারে জড়িয়ে নিয়ে বলবে, ভালোবাসি তোমায় কিশোরী সম্রাজ্ঞী। সমাপ্ত। কিশোরী সম্রাজ্ঞী। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।